সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। সাথে আছি আমি ডাক্তার মনি চৌধুরী। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা একটা সময় কমে গেলেও এখন কিন্তু এই সংখ্যাটা ঊর্ধ্বমুখী। এছাড়া রয়েছে নতুন স্ট্রেন, রয়েছে আক্রান্ত রোগীর মৃত্যুর আশঙ্কা। এই সময়টাতে আসলে এই রোগটা প্রতিরোধে আমাদের কি করণীয়, কি পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি, এইসব বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে একজন অতিথি যুক্ত হয়েছেন। সাথে আছেন ডাক্তার মিজানুর রহমান কল্লোল, সহযোগী অধ্যাপক, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ। চলুন কথা বলি আমাদের উপস্থিত অতিথির সাথে। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24 এর অগণিত দর্শকদের। স্যার, আমরা তো জানি যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন বেড়ে যাচ্ছে। সবচেয়ে বেশি আশঙ্কার যে কথাটি, যে নতুন একটা স্ট্রেইন আমাদের দেশে ঢুকে পড়েছে, যেটা পার্শ্ববর্তী দেশে অনেকটা ভয়াবহতা তৈরি করেছে। আমি প্রথমে একটু সেই সম্পর্কে জেনে নিতে চাই যে পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের দেশে এই রোগের ভয়াবহতা কেমন হতে পারে। ধন্যবাদ আপনাকে। পার্শ্ববর্তী দেশের যে স্ট্রেনটা আমাদের যে ঢুকে পড়েছে বেশ কয়েকদিন আগেই, এবং আমাদের বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় এবং সীমান্ত ছাড়াও বিশেষ করে খুলনার যেমন মোংলা, সাতক্ষীরা, মোংলা বিশেষ করে যেটা সীমান্তবর্তী না, সেখানে কিন্তু ঢুকে পড়ছে। এটা অত্যন্ত একটি বিপজ্জনক একটি স্ট্রেন, যেটা নাম দেওয়া হয়েছে ডেল্টা স্ট্রেন। এইরকম আসলে 5টা স্ট্রেনের কথা আমরা শুনতে পেয়েছি, যেমন ব্রাজিল, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, আবার আপনার যেটা নাইজেরিয়া। এই যে স্ট্রেন গুলো, এটা একটা এক ধরনের বিপজ্জনক ভাবে দেখা দেয়। কিন্তু তার মধ্যে যেহেতু আমরা ভারতের পার্শ্ববর্তী দেশ, ভারত আমাদের চারদিক দিয়ে পরিবেষ্টিত, এবং এখানে ঢোকার সুযোগটা সবচেয়ে বেশি। কারণ প্রতিদিন বাংলাদেশ থেকে এবং ভারত থেকে মানুষ যেভাবে যাতায়াত করে, এই যেমন বাংলাদেশের এক জেলা থেকে আরেক জেলায় যেমন মানুষ যায়, ঠিক একইভাবে ভারতের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে এই একইভাবে যাতায়াত করে। ওপারের মানুষ এপারে, এপারের মানুষ ওপারে। এটা অনেক আগে থেকেই, যেটা বাংলাদেশে যেমন লকডাউন দিয়ে অনেক সময় লোকজন ঠেকানো যায় না, ওখানেও কিন্তু সীমান্ত পরবর্তীতে অনেক বিষয় আছে যেগুলো আসলে লোকজন আসলে ঠেকানো যায় না। এটা বাস্তবতা। এবং সেখান থেকে যে বাংলাদেশে যে স্ট্রেনটি দেখা দিয়েছে আপনার ডেল্টা, যে ধরনটি, এটা অত্যন্ত বিপজ্জনক। এবং আমরা দেখছি যে এটার অসুস্থতার হার অনেক বেড়ে যায় যখন আক্রমণ করছে। তখন শরীরের এর আগে যে করোনার যে উপসর্গ দেখা দিয়েছিল, সেই তুলনায় এই উপসর্গগুলো মারাত্মকভাবে দেখা দেয়, এবং রোগীর অল্পক্ষণের মধ্যেই যে একটা বিপজ্জনক পরিস্থিতিতে চলে যায়। যে সুতরাং এই যে স্ট্রেনটা, এটাকে সম্মিলিতভাবে মোকাবেলা করা ছাড়া কোনো উপায় নাই। এটা ব্যক্তি হিসাবে আসলে মোকাবেলা করা যাবে না, সম্মিলিতভাবে আসলে মোকাবেলা করতে হবে। ধন্যবাদ। সেই ক্ষেত্রে আসলে সচেতনতার কোনো বিকল্প নেই, তবে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে কিছুটা প্রশ্ন ছিল। সেটা সম্পর্কে একটু জেনে নিতে চাই যে এই যে ভ্যাকসিন আমাদের দেশে এখন যেটা দেওয়া হচ্ছে বা যেটা দেওয়া হয়েছিল, সেটা কি এই নতুন স্ট্রেইনের বিরুদ্ধে কতটা কার্যকর হবে? এটা সবসময় ভ্যাকসিন তো অবশ্যই আপনার একটা এই যে করোনা ভাইরাসকে আপনি যদি প্রতিহত করতে চান এবং করোনা থেকে মুক্ত হতে চান, তাহলে দুটো বিষয় আর কি আপনার মাথায় রাখতে হবে। একটা হলো ভ্যাকসিন, দুই হলো স্বাস্থ্যবিধি। এই দুটার আসলে কোনো বিকল্প নাই। এবং যারা ভ্যাকসিন নিচ্ছেন তাদেরও ওই আপনার চূড়ান্ত পর্যায়ে এই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কারণ এই ভ্যাকসিনটা এখনো নতুন, এবং ওই পরিমাণ পর্যাপ্ত গবেষণা কিন্তু হয়নি। তার যে ভ্যাকসিনের যে কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠা, এটা উঠবে আর কি। এটা মানুষজন এটা উঠায়, বিভিন্ন শ্রেণীর মানুষজন উঠাবে। কিন্তু ভ্যাকসিনের কিন্তু বিকল্প নেই। ভ্যাকসিনের কার্যকারিতা যে হচ্ছে না তা কিন্তু না। বিভিন্ন দেশে দেখা গেছে যে যারা ভ্যাকসিনের বিশেষ করে দ্বিতীয় মাত্রা নেওয়ার পরে, ওখানে কিন্তু এই যে করোনা আক্রান্ত হওয়ার ঘটনা কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। যদিও প্রথম ডোজ নেওয়ার পরে করোনা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে এবং মারাও গেছে, আমাদের বাংলাদেশেও মারা গেছে, আমাদের একজন মাননীয় সংসদ সদস্য সেখানে মারা গেছেন। কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয় ডোজ নেওয়ার পরে আসলে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, যে তারপরে ওই ধরনের ঘটনা কিন্তু ঘটছে না। তারপরে যে হবে না তা কিন্তু না। কারণ করোনার যে আপনার যে ভাইরাসটা, তারা প্রতিনিয়ত তার রূপ বদল করে। এবং এই বদল করতে গিয়ে সে করে কি, যে কখনো সে শক্তিশালী হয়, কখনো দুর্বল হয়। বেশিরভাগ ক্ষেত্রে দুর্বল হয়, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার রূপ পরিবর্তন করতে গিয়ে সে শক্তিশালী হয়ে উঠছে। এবং দেখা যাচ্ছে যে একটি ভ্যারিয়েন্টের বিরুদ্ধে আপনি যে ভ্যারিয়েন্টের বিরুদ্ধে আপনার ভ্যাকসিনটা তৈরি হয়েছে, যে ধরা যাক যে অ্যাস্ট্রাজেনিকা, অক্সফোর্ডের যে টিকাটা আমরা দিয়েছি, এই যে সেটা যে ভ্যারিয়েন্টের উপর
গবেষণা করে তৈরি করা হয়েছিল, দেখা যাচ্ছে যে আপনার এই ভাইরাসটা তার রূপ বদল করে অন্য একটা ভ্যারিয়েন্ট চলে গেছে। তখন ওই টিকাটা কিন্তু কার্যকর সেখানে যে হবে এমন কোনো নিশ্চিত করে বলা যায় না। হ্যাঁ, তখন ওই ভেরিয়েন্টের জন্য আলাদা হয়তো টিকা তৈরি হবে। এই জন্য যে শুধু একটি মাত্র টিকার উপর ভরসা করতে হবে তাও না। এদিকে আবার আমরা দেখছি যে বিভিন্ন পর্যায়ে যে গবেষণা চলছে, যে একটা মানুষ একটি টিকা নিয়েছে, সে অন্য একটি টিকা তার পরবর্তীতে নিতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু বেশ কয়েকটা জায়গায় এখনো গবেষণা হচ্ছে। এবং আরেকটা জিনিস, যে দুটো টিকা নেবার পরেও যে আমাদের বুস্টার ডোজ, যেটা আপনার এই যে ভ্যাকসিনের কার্যকারিতাকে বাড়িয়ে দেয়, সেটা নিয়েও কিন্তু বেশ কিছু গবেষণা হচ্ছে এবং সেখানে কিছু স্বেচ্ছাসেবক দলও কিন্তু সেখানে এগিয়ে এসেছে। বিশেষ করে আমি ওই দিন দেখলাম যে 80 বছরের এক বৃদ্ধা, সে এই স্বেচ্ছাসেবী হিসাবে এগিয়ে আসে। সে বলছে যে তাকে এই টিকা দিয়ে পরীক্ষা করা হোক, কারণ মানব জাতির কল্যাণের জন্য মানুষই তো এগিয়ে আসবে, তাই না? এইভাবে যদি আপনার এই যে পরীক্ষাটা হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমরা অনেক ক্ষেত্রে এই করোনাকে আমরা মোকাবেলা করতে আসলে সক্ষম হব। সেক্ষেত্রে আসলে ভ্যাকসিনের কোনো বিকল্প নাই, এটা নিয়ে আসলে কোনো প্রশ্নেরই অবকাশ নেই। কারণ ভ্যাকসিন দিতেই হবে, সেটা কতটুকু কার্যকারী, কোনো ভ্যাকসিনই কিন্তু 100% ইফেক্টিভ না, সেক্ষেত্রে ভ্যাকসিন নিতেই হবে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে এই নতুন স্ট্রেইনে যারা আক্রান্ত হচ্ছে, অনেকের ক্ষেত্রেই মৃত্যুর আশঙ্কা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কারা আসলে মৃত্যুর ঝুঁকিতে বেশি আছেন, এবং সেক্ষেত্রে যারা এই বয়স্ক আছে বা একদম ছোট বাচ্চা যাদের এখনো টিকা দেওয়া হচ্ছে না, তাদের ক্ষেত্রে আসলে এখন কি প্রতিরোধের জন্য কি করণীয় আছে? হ্যাঁ, এখন টিকা ছোটদের ক্ষেত্রে তো দেওয়া হচ্ছে না। এটা প্রথম দিকে তো কোথাও বিশ্বের কোথাও ট্রায়াল হয় না এবং কোন দেশ প্রথমে এটাকে আসলে গ্রহণ করে নাই। যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিরুৎসাহিত করছিল, কারণ আমরা প্রথমের দিকে দেখছিলাম যে যাদের বয়স অল্প তারা আসলে করোনায় আক্রান্ত হচ্ছিল না। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে শিশুরা আক্রান্ত হচ্ছে এবং অল্প বয়স্করা মারা যাচ্ছে। তখন এই উদ্বেগের আসলে সৃষ্টি হয়েছে। দেখা যাচ্ছে যে করোনা কাউকে আসলে রেহাই দিচ্ছে না। হ্যাঁ, তারা বৃদ্ধ থেকে শুরু করে যে অল্প বয়স্ক সবাইকে তারা আক্রান্ত করছে, এবং এই কোনো বিষয়ে আসলে কাজে আসছে না। তো এক্ষেত্রে যে বিষয়টা, যে কিছু কিছু কোম্পানি, বিশেষ করে ফাইজারের কথা বলেন, তারা যে টিকাটা আবিষ্কার করেছে সেটা কিন্তু 12 বছরের উপর থেকে সেটা দেওয়া যাবে। হ্যাঁ, তারপরে আরো কিছু যে চীনের যে আপনার যে সিনোফার্মের কথা যদি ধরেন, সেটা 18 বছরের উপর থেকে দেওয়া যাবে। তো এই ক্ষেত্রে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তো আসলে বাঁচিয়ে রাখতে হবে, তাই না? ভবিষ্যৎ প্রজন্ম যদি আমাদের ধ্বংস হয়ে যায় তাহলে একটা জাতি তো ধ্বংস হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এখন চিন্তা ভাবনা করা উচিত যে ফাইজারের যে টিকাটা এসেছে, হ্যাঁ, এবং যে টিকাটা আপনার যে চীনের যে টিকাটা বা 18 বছর উপর থেকে দেওয়া যাবে, সেটা আমাদের ছাত্রছাত্রীদের জন্য, স্টুডেন্টদের জন্য আসলে চিন্তা ভাবনা করা উচিত। এবং যারা যে করোনার প্রথম সারির যারা যোদ্ধা, তাদেরকে ক্ষেত্রে এটা গ্রহণ করা উচিত। কারণ আপনি যদি একটা হাসপাতালে যান তাহলে আপনি দেখবেন যে কারা রোগীদের সেবা দিচ্ছে, কারা প্রথম সারিতে রয়েছে। হ্যাঁ, যে সেই ক্ষেত্রে এটা আসলে একটা মানে একটা চ্যালেঞ্জিং, এই করোনাকে মোকাবেলা করার জন্য কারা টিকা পাবে, কারা টিকা দিবে না। এই ক্ষেত্রে যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের আসলে নিরপেক্ষভাবে এটা চিন্তা ভাবনা করা উচিত এবং এই জাতীয় স্বার্থে এটা চিন্তা ভাবনা করতে উচিত, মানব জাতির স্বার্থে, যে কোনো প্রকারের বায়াসড না হয়ে, কিংবা কোনো প্রকারের প্রভাবিত না হয়ে এইভাবে আসলে যে আমাদের কি করা উচিত, একটা ঠান্ডা মাথায় আসলে এটা একটা পরিকল্পনা নেওয়া উচিত। আর এই যে রোগটা প্রতিরোধের ক্ষেত্রে খাদ্যাভ্যাস বা শারীরিক ব্যায়াম, ব্যালেন্সড ডায়েট যেটাকে বলা হয়, সেসবের আসলে কতটুকু ভূমিকা রয়েছে এবং সেটা কিভাবে আসলে করা উচিত? সেটা তো একটা ব্যাপক ভূমিকা রয়েছে যে কোনো রোগেই। হ্যাঁ, আপনি যদি দেখেন যে একটি রোগ যে আসলে শুধুমাত্র যে ওষুধ দিয়ে কিন্তু সেটা নির্মূল হয় না, সেখানে পথ্যের প্রয়োজন হয়, খাদ্যাভ্যাস এবং নিয়মিত যে নিয়ম কানুন বিধি রয়েছে সেগুলো প্রয়োজন হয়। আর করোনা যেহেতু একটি মারাত্মক একটি ব্যাধি, এবং এটা এমন সংক্রামক যে আমরা ইতিমধ্যে আমরা তো লক্ষ্য করেছি যে আমাদের কি এইভাবে ধ্বংস করতে পারে। যে বিশ্বে ইতিমধ্যে 37 মিলিয়ন মানুষ মারা গিয়েছে এই করোনায়। হ্যাঁ, বাংলাদেশে 12,000-এর বেশি মানুষ আজ মারা গিয়েছে এই করোনায়। সুতরাং যে এটাকে আপনার যে শুধুমাত্র যে ওষুধের পাশাপাশি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়াতে হবে। যদি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়, হ্যাঁ, তাহলে করোনাকে আপনার যে ঢুকবে, আপনার শরীরে যে করোনা ঢুকবে সেটা আসলে অত বেশি সুবিধা করতে পারবে না, হ্যাঁ, এবং যে বেশি সিমটম তৈরি করতে পারবে না, করোনাকে আপনি মোকাবেলা করতে পারবেন। সেক্ষেত্রে নিয়মিত যে শরীর চর্চার কথা বলা হয়, শরীর চর্চা অবশ্যই। একটা ভিন্ন প্রসঙ্গে আসছি যে ব্ল্যাক ফাঙ্গাস, এটা নিয়ে এখন অনেকে অনেক আতঙ্কিত আছে, সেই সম্পর্কে একটু জেনে নিতে চাই। এটা আসলে কাদের হচ্ছে, কাদের জন্য রোগটা খুবই আশঙ্কাজনক?
ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই, কারণ যদি সতর্ক থাকা যায় তাহলে এটা আতঙ্কিত হবার মতো অবস্থা না। কিন্তু যদি মানে সতর্কতা না হওয়া যায় তাহলে অবশ্যই এটা আতঙ্ক হওয়ার বিষয়। কারণ আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে ভারতে অনেক মানুষ এই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মারা গেছে, বাংলাদেশেও এটা মারা গিয়েছে। এই ব্ল্যাক ফাঙ্গাস আসলে যে এটা আগেও ছিল, হ্যাঁ, যে যেমন আপনার যে আপনি একটা পাউরুটির উদাহরণ যদি আমরা দিই, একটা পাউরুটি যদি ডেট এক্সপায়ার হয়ে যায়, দোকানে দেখবেন, বাসায় দেখবেন, পাউরুটিতে দেখবেন যে কালো এক ধরনের ছত্রাক পড়েছে, ওইটাই কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস। হ্যাঁ, ব্ল্যাক ফাঙ্গাস শুধু পাউরুটিতে না, যে আপনার ওই যে পচনশীল যে কোনো খাবারে, শাকসবজি বলেন, হ্যাঁ, ফলমূল বলেন, সব বিষয়ে এই ব্ল্যাক ফাঙ্গাসটা কিন্তু থাকে। এবং আগে হয়তো এটা এই শক্তিশালী রূপে আবির্ভূত হয় নাই, কিন্তু সময়ের এই করোনা ভাইরাসের কথা যদি বলেন, এই ভাইরাসটা তো আসলে একসময় আগেও ছিল, অন্য নামে ছিল, কিন্তু শক্তিশালী হয় না। কিন্তু তারা পরিবেশ পরিস্থিতি বিভিন্ন কারণে এটা শক্তিশালী হয়ে ওঠে। তা ব্ল্যাক ফাঙ্গাসের বিষয়টিও তেমন, যে যারা বিশেষ করে এই যে আপনার ডায়াবেটিসের রোগী, হ্যাঁ, যাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে স্টেরয়েডের মাধ্যমে, এবং স্টেরয়েডের মাধ্যমে চিকিৎসা করা হয়, তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শরীরের ব্লাড সুগার আরো বেড়ে যায়। তখন এই ভাইরাসটা সংস্পর্শে এলে এই ভাইরাসটা আসলে আক্রমণ করে, এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু মানে ব্যাহত হয়, শরীরের প্রধানমন্ত্রী দর্শক দর্শক গণভবনে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি। প্রধানমন্ত্রী এখন মডেল মসজিদ উদ্বোধন করছেন, আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি। তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেন। রেসকোর্স ময়দান, যেটা সরোয়ার্দী উদ্যান, সেখানে সেই রেসকোর্স খেলা বন্ধ করে দেন। সেই সাথে সাথে মদ নিষিদ্ধ করেন। টঙ্গীতে বিশ্ব ইজতেমা যাতে বাংলাদেশে হয়, এটা একটা আন্তর্জাতিক পর্যায়ে ছিল যে কোথায় হবে। জাতির পিতার উদ্যোগেই এই তবলিগ জামাত বাংলাদেশে হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়, এবং সেখানে তিনি বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীতে বিশাল আকারে জায়গা দিয়ে দেন। কাকরাইলে একটা ছোট্ট মসজিদ ছিল, এই জায়গাটাও জাতির পিতা তিনি তবলিগ জামাতের জন্য দিয়ে গিয়েছিলেন, তবলিগ মার্কাজ মসজিদের জন্য। বেতার টেলিভিশনে শুরুতে যারা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়, সেই ব্যবস্থাটাও তিনি করেন। সবথেকে বড় কথা হলো যে মুসলিম বিশ্বের সাথে একটা সম্পর্ক স্থাপনের জন্য ওআইসি সম্মেলনে তিনি যোগদান করেন, এবং বাংলাদেশকে ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্র তিনি করে দিয়ে গিয়েছিলেন। 1972 সালে বায়তুল মাকাম জাতীয় মসজিদে অনুষ্ঠিত পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে জাতির পিতা বলেছিলেন, আমি কোট করি, ধর্ম নিয়ে ব্যবসা আর নয়, ধর্মের নামে শোষণ উৎপীড়ন আর চলবে না। রাজনীতির ক্ষেত্রে ধর্মকে টেনে এনে স্বার্থ হাসিলের অপচেষ্টা আর কেউ করতে পারবে না। এরপরেও যদি কেউ ধর্মকে মূলধন করে ব্যবসায় নামেন, তবে তাকে সমুচিত ফল ভোগ করতে হবে। এদেশের 7.5 কোটি মানুষের সবাই তাদের নিজ নিজ ধর্মীয় অধিকার পূর্ণভাবে ভোগ করতে পারবে, কারো ধর্মীয় অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, আনকোট। তিনি এটাই বিশ্বাস করতেন, এবং আমাদের সংবিধানে তিনি যে ধর্ম নিরপেক্ষতা দিয়েছেন, এর অর্থ হচ্ছে যার যার ধর্ম শেষে স্বাধীনভাবে পালন করতে পারবে। কিন্তু ধর্ম তিনি নিষিদ্ধ করেননি, ধর্ম পালনের স্বাধীনতাকে নিশ্চয়তা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের আমরা মুসলিম অধ্যুষিত দেশ, তাই এখানে ইসলামের মূল্যবোধ এবং চর্চা যাতে ভালোভাবে হয়, ইসলামিক সংস্কৃতির বিকাশ যেন হয়, আর ইসলামের মর্মবাড়িটা যেন মানুষ বুঝতে পারে, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমরা দেখেছি এই ধর্মের নাম নিয়ে কিভাবে জঙ্গিবাদ সৃষ্টি করা হয়েছে। কিছু লোক আমাদের দেশে না, শুধু সারা বিশ্বব্যাপী আমরা দেখেছি ধর্মের নামে মানুষ খুন করা, জঙ্গিবাদ সৃষ্টি করা, এবং মানুষকে খুন করলেই নাকি বেহেশতে চলে যাবে। সেখানে আমার প্রশ্ন, যে যারা এ পর্যন্ত খুন খারাপি করেছে তারা কে কে বেহেশতে যাচ্ছে, সেটা কি কেউ বলতে পারবে? সেটা বলতে পারবে না। কিন্তু সব থেকে সর্বনাশ করে গেছে পবিত্র ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম মানুষকে সব অধিকার দিয়ে গেছে।
আমি তো মনে করি সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, কিন্তু দুর্ভাগ্য আমাদের এই মুষ্টিমেয় লোক জঙ্গিবাদ সৃষ্টি করে, মানুষ হত্যা করে, বোমা মেরে, খুন খারাপি করে আমাদের এই পবিত্র ধর্মের নামে বদনাম সৃষ্টি করছে, যেটা আমাদের ধর্মের পবিত্রতাটাকে শুধু নষ্ট করছে না, এর ইমেজটাও নষ্ট হচ্ছে সারা বিশ্বে। এবং সারা বিশ্বে সবসময় দেখা যাচ্ছে যে জঙ্গিবাদ হলেই যেন ইসলামিস্ট মানে জঙ্গি এই ধরনের একটা নাম দেওয়া। আমি আন্তর্জাতিকভাবে যেখানে যে সম্মেলনে গেছি, যখনই কেউ এ ধরনের কথা তুলেছে আমি সবসময় সেটা তার প্রতিবাদ করেছি যে মুসলিমের লোকের জন্য একটা ধর্ম কীভাবে মানে কোনো সময়ই অপরাধী করা যায় না। কিন্তু আমি আশা করি যে এই জঙ্গিবাদ বা সন্ত্রাসের সাথে যারা জড়িত, আমাদের ওলামা একরামগণ এখানে আছেন, আমাদের প্রত্যেকটি অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী থেকে সকলকে আমি আহ্বান জানাবো যে এই পথ সর্বনাশা পথ, এই পথ থেকে আমাদের যুব সমাজ যেন দূরে থাকে, তার জন্য সকলের প্রচেষ্টা চালাতে হবে। কারণ ধর্ম চর্চা করতে হলে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, মানুষের সেবা করতে হবে, মানুষের কল্যাণ করতে হবে। মানুষের অকল্যাণ করে, একটা মানুষ হত্যা করে, একটা পরিবারকে ধ্বংস করে কেউ বেহেশতে যেতে পারবে না, এটা সম্পূর্ণ ভুল কথা, যেখান থেকে আমাদের দেশের মানুষকে দূরে সরাতে হবে। আমি এই সারা বাংলাদেশে মসজিদ করবার সিদ্ধান্ত আমাদের বহু পূর্বেই ছিল, আমাদের প্রচেষ্টাও ছিল। আমরা আমাদের নির্বাচনী ইস্তেহারেও এটা দিয়েছিলাম যে আমরা একটা মডেল মসজিদ, সেই সাথে সাথে এই মসজিদের মাধ্যমে আমাদের ইসলাম সংস্কৃতি, ইসলামের মানে ধর্মীয় শিক্ষা, প্রশিক্ষণ, দ্বীনি দাওয়াতি কার্যক্রম সেগুলি যাতে সঠিকভাবে মানে প্রচার প্রসার করা যায়, সৃষ্টি করা যায়, এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী প্রতি সহিংসতা রোধ, সরকার এগুলি থেকে যেন মানুষ দূরে থাকে, বরং মানুষের মাঝে যে একটা সত্যিকার আমাদের ইসলাম ধর্মের যে মূল প্রতিপাদ্য যে কথা, সেটা যেন মানুষ সঠিকভাবে শিখতে পারে, জানতে পারে, ধর্ম চর্চাটা করবার যে প্রক্রিয়া পদ্ধতি সেটা সম্পর্কে যেন মানুষ আরও জানতে পারে। কারণ জ্ঞানে বিজ্ঞানে সব দিক থেকে আমরা যদি দেখি সারা বিশ্বে সব কিছুতে তো মুসলমানরা আগে বেরিয়ে এসেছে, সব সময় মুসলমানরাই সামনে ছিল, সভ্যতার দিক থেকে মুসলমানরা সবসময় আগে ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা থেকে শুরু করে সব কিছুতে মুসলমানরাই সবসময় অগ্রণী ভূমিকা নিয়েছে। চিকিৎসা শাস্ত্র বলি, অ্যাস্ট্রোলজি বলি, যা বলি সব কিছুতে এই অ্যাস্ট্রোলজিতে সব থেকে আগে ইসলাম মানে মুসলমানরাই আগে পথ দেখায় প্রত্যেকটা ক্ষেত্রে, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে। আজকে সেখানে কেন তারা পিছিয়ে থাকবে, সেটাই আমার প্রশ্ন। আমরা এই মসজিদগুলি করেছি, আমি এটাই চাচ্ছি আমাদের উপজেলায় এবং জেলায়, এবং সেখানে আপনারা জানেন যেটা শীতাতপ নিয়ন্ত্রিত হবে, মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, অসুস্থ বা প্রতিবন্ধী তারা যাতে উঠতে পারে মসজিদে তার জন্য র্যাম্পের ব্যবস্থা রাখা হয়েছে, এবং সেভাবেই আমরা প্রত্যেকটা মসজিদে সুযোগ সুবিধা সৃষ্টি করে দিয়েছি। এখানে কিছুক্ষণ আগে আপনারা মডেল মসজিদে দেখেছেন যে এখানে হিফজখানা, হজ যাত্রী এবং ইমামদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র, মুসল্লিদের জ্ঞান আহরণের জন্য মসজিদে পাঠাগার থাকবে, অর্থাৎ লাইব্রেরি, ইসলামিক লাইব্রেরি থাকবে, দেশে বিদেশি বিভিন্ন দেশের বা ইসলাম সম্পর্কে যত বই পুস্তক সেগুলি সেখানে রাখা থাকবে, সেখানে পড়াশোনা করতে পারবে, এবং সেখানে সাংস্কৃতিক কেন্দ্র, ইসলামিক চর্চা এবং সাংস্কৃতিক কেন্দ্র, সেখানেও ট্রেনিংয়ের ব্যবস্থা এবং সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। আর ইসলামিক ফাউন্ডেশনের জেলা উপজেলা পর্যায়ের অফিস, কনফারেন্স হল, গবেষণা কক্ষ, প্রতিবন্ধী কর্নার, হজ যাত্রীদের প্রাক নিবন্ধন এবং দেশি বিদেশি পর্যটকরা আসলে তারা যেন এখানে থাকতে পারে, কারণ পৃথিবীর বিভিন্ন দেশের অনেক মুসল্লিরা আসবেন, তাদের থাকার ব্যবস্থাটাও এখানে আমরা রেখেছি। তাদের আতিথেয়তা করা এটাও আমাদের পবিত্র দায়িত্ব, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এটা কাজ করে যাচ্ছি। আমরা চাই যে আমাদের এই পবিত্র ধর্ম সম্পর্কে মানুষ যেন সচেতন হয়, এবং সেখানে আমরা যে ব্যবস্থাটা এসেছি একমাত্র ইসলাম ধর্ম যেখানে নারীদের অধিকার দেওয়া আছে, এবং নারীদের সম অধিকার কিন্তু ইসলাম ধর্মই দিয়েছে। এমনকি মানে পৈতৃক সম্পত্তিতে নারীদের যে অংশ সেটা, আবার স্বামীর সম্পত্তিতে নারীদের অংশ সেটাও কিন্তু ইসলাম ধর্মই দিয়েছে, অন্য কোনো ধর্মে কিন্তু এটা নাই, শুধুমাত্র ইসলাম ধর্মেই আছে। তো সব দিক থেকে নারীদের সুযোগ সুবিধা সেটা
আমাদের পবিত্র ইসলাম ধর্ম দিয়ে গেছে। কারণ আর দেবে নাই বা কেন, প্রথম ইসলাম ধর্ম যখন প্রচার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেন, তখন তো একজন নারী প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি তার সব কিছু দিয়ে দর্শক, বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সেখানেই যুক্ত ছিলাম। আপনারা দেখছিলেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আমরা আবারও আলোচনায় যুক্ত হচ্ছি। ডাক্তার মিজানুর রহমান কল্লোল, আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি, আমি শুনতে পাচ্ছি। আপনার কাছে সর্বশেষ আমার প্রশ্ন, যে পোস্ট কোভিড সিনড্রোম বা কোভিড পরবর্তী রোগীদের যে জটিলতা হচ্ছে সেই সম্পর্কে আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই, এবং সেগুলো আসলে কতদিন স্থায়ী হবে এবং প্রতিরোধে কি কি করণীয় আছে? আসলে পোস্ট কোভিড সিনড্রোম এটা তো কতদিনে এটাই হবে, এটা এখন পর্যন্ত গবেষণা লব্ধ রয়েছে। কারণ দেখা যাচ্ছে যে এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের সিমটম দেখা দিয়েছে পোস্ট কোভিডে, এবং তাদের সেরে উঠতেও আসলে সময় লাগছে ওই রকম। হ্যাঁ, যেমন বলা হয় যে 6 মাস থেকে 1 বছর বয়স, 1 বছর সময় পর্যন্ত কিন্তু লেগে যেতে পারে। হ্যাঁ, কারণ বিশেষ করে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের অনেকেই এর মধ্যে পোস্ট কোভিডে এসে কিন্তু স্ট্রোকেও কিন্তু আক্রান্ত হচ্ছেন। এবং শুধু তাই না, যে কোভিড এর পরে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা কিন্তু সেখানে ঘটেছে। তারপরে বিশেষ করে শরীরে যে অবসন্নতা, একটা মানুষ যে কতটা দুর্বল হয়ে যায় এবং শরীর তার একেবারে ভেঙে পড়ে, শরীরের সমস্ত তন্ত্রই তো আসলে ভেঙে পড়ে। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে যে কারো কারো ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের মতো ঘটনা কিন্তু ঘটেছে, যে রুগী ভালো হয়ে গেছে, রুগীর করোনা নেগেটিভ হয়ে গেছে, বাসায় চলে আসছে, কিন্তু হঠাৎ করে তিনি আবার তার আবার মৃত্যু ঘটেছে, এরকম কিন্তু হয়। সুতরাং একটি মানুষ করোনায় যখন আক্রান্ত হয় তাকে অনেকদিন অবজারভেশনে থাকতে হয়, এবং এই অবজারভেশনের মধ্যেই সে যাতে শরীরের যে বিভিন্ন তার অঙ্গগুলো ফিরে আসার জন্য, স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য তাকে শারীরিক কিছু পরিশ্রম করতে হয়। অল্প অল্প করে প্রথমে শারীরিক কিছু পরিশ্রম করতে হয়, ফুসফুসের কিছু ব্যায়াম করতে হয়, কারণ ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অল্পতেই সে হাঁপিয়ে ওঠে। হ্যাঁ, দেখা গেল যে সিঁড়ি দিয়ে কিছু দূর উঠতে গেলেই তিনি হাঁপিয়ে যান। সুতরাং তার যে হাঁটার চলার যে অভ্যাসটা ধীরে ধীরে তার এটা উন্নয়ন করতে হবে। তারপরে বিশেষ করে তার পুষ্টিকর খাবার খেতে হবে, প্রোটিনযুক্ত খাবার খেতে হবে, এবং সবসময় চিকিৎসকের আপনার পরামর্শ মতোই চলতে হবে। কারণ অনেক খাবার যে আমরা মিডিয়া দেখে, টিভি দেখে কিংবা কারো আলোচনা শুনে হঠাৎ করে আমরা খেয়ে বসি যে অনেক খাবার, কিন্তু দেখা যাচ্ছে যে ওই খাবার। ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আজকের আয়োজন এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন।